আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস কাকে বলে এবং বাস্তব গ্যাস কাকে বলে? হ্যাঁ, তো আদর্শ গ্যাস কাকে বলে এটা আমাদের একটু জানতে হবে। কথা হচ্ছে, যে সকল গ্যাস কি করে সকল তাপমাত্রা ও চাপে, যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাস সূত্র সমূহ, গ্যাস সূত্র সমূহ বলতে কাকে বুঝাইছে? বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্র সমূহ মেনে চলে। অ্যাভোগাড্রোর সূত্র সমূহ মেনে চলে, অর্থাৎ পিভি ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণটা মেনে চলে, তারাই হচ্ছে আদর্শ গ্যাস। তারাই হচ্ছে কি আদর্শ গ্যাস। তাহলে আদর্শ গ্যাস কাকে বলে? যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাস সূত্রসমূহ, বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রসমূহ মেনে চলে, অর্থাৎ পিভি ইকুয়াল টু এনআরটি, এটা মেনে চলে, তাকে বলা হয় আদর্শ গ্যাস। রিয়া কোথায়? রিয়া অসুস্থ। কি হয়েছে আবার? জ্বর। ও, তাহলে বাস্তব গ্যাস কি? যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে, অর্থাৎ এই সূত্রগুলো মেনে চলবে না, অর্থাৎ এই সূত্র বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র, পিভি ইকুয়াল টু এনআরটি, এই সূত্রসমূহ মেনে চলে না, তাকে বলা হয় বাস্তব গ্যাস। তাকে বলা হয় বাস্তব গ্যাস। তাইলে এইটার সূত্র সংজ্ঞাটা এখানে লিখে দিব, হয়ে গেল। এখন আসো হচ্ছে এদের পার্থক্য জানতে হবে। কি পার্থক্য তুমি লিখতে পারো? আদর্শ গ্যাস, আদর্শ গ্যাসের মধ্যে একটা জিনিস জানতে হবে, যে সংকোচনশীলতা গুণাঙ্ক, আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক। আর একটা জানতে হবে যে স্থির তাপমাত্রায়, আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়, আয়তনের উপর নির্ভরশীল নয়। 3 নাম্বার জানতে হবে আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক। আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক। এক নাম্বারটা কি বলছিল কেন? হ্যাঁ, এক নাম্বারটা? 1 নাম্বার তো সংজ্ঞাই, ও আচ্ছা। সংজ্ঞাটাই হচ্ছে 1 নাম্বার। আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক জেড ইকুয়াল টু 1, সবসময় এটা হবে। জেড হচ্ছে পিভি বাই এনআরটি, জেড ইকুয়াল টু হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে তোমার আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। এই গ্যাসের অণুসমূহের মধ্যে, গ্যাসের অণুসমূহের মধ্যে, অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। তারপর 5 নাম্বার পয়েন্ট হচ্ছে এদেরকে তরল করা সম্ভব হয় না। 5 নাম্বার হচ্ছে এদেরকে সহজে তরল করা যায় না, কারণ কি জানো? এদের আন্তঃনবিক আকর্ষণ বল নাই। এদের কি নাই? আন্তঃনবিক আকর্ষণ বল নাই, আন্তঃনবিক আকর্ষণ বল নাই, বল নাই। এবং পাত্রের তুলনায়,
অনুসময়ের আয়তনটা অতিশয় নগণ্য হয়। ঠিক আছে। পাত্রের তুলনায় অনুসমূহের যে আয়তন, এটা অতিশয় নগণ্য হয়, অনেক কম হয়। তাহলে এই কয়টা পয়েন্ট মনে রাখবা, যে এদেরকে তরল করা যাবে না, সহজে তরল করা যাবে না। কেন যাবে না? কারণ আন্তঃনামিক আকর্ষণ বল নাই, এবং আকর্ষণ বা বিকর্ষণ বল কিছুই নাই এখানে। এটা একটা তোমার, ধরো মনে করি এরকম কিছু একটা, এটা কিন্তু জাস্ট কাল্পনিক একটা গ্যাস। ঠিক আছে। এখন আসো হচ্ছে এই কয়টা পয়েন্ট, এইটার বিপরীতে আমরা কি করব, বাস্তব গ্যাসটা লিখবো। বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হবে বলো তো? বাস্তব গ্যাসের এক নাম্বার হচ্ছে সূত্র, মানে সংজ্ঞাটা। দুই নাম্বার হচ্ছে যে বাস্তব গ্যাস কোন সূত্র মেনে চলে, এটাও আমাদের একটু জানতে হবে। বাস্তব গ্যাস আসলে কোন সূত্র মেনে চলে, এটা আমরা একটু পরে বিস্তারিত পড়বো, বাট এখন জাস্ট লিখে রাখো যে বাস্তব গ্যাস হচ্ছে an² / v², v মাইনাস এন বি ইকুয়াল টু nRT। এই সূত্রটা মেনে চলে হচ্ছে বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস হচ্ছে এই সূত্রটা মেনে চলে, p + an² / v², v মাইনাস এন বি ইকুয়াল টু nRT। বাস্তব গ্যাস সমূহ এই সূত্র মেনে চলে, বা এই সমীকরণটা মেনে চলে। ঠিক আছে। সুতরাং পিভি ইকুয়াল টু nRT যে সূত্রটা ছিল সেটা তারা মেনে চলবে না। তিন নাম্বারটা হচ্ছে যে এদের, আমরা এর বিপরীত পয়েন্টগুলো লিখবো। আদর্শ গ্যাসের যে পয়েন্টগুলো লিখছিলাম না, তার বিপরীত পয়েন্টগুলো লিখবো। যেমন স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের কি ছিল, অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল ছিল না, কিন্তু এখানে কি হবে, অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল হবে। ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল। এইটা একটা। তারপরে হচ্ছে আন্তঃনমিক আকর্ষণ বল থাকবে, এখানে কি থাকবে, আন্তঃনমিক আকর্ষণ বল থাকবে, এবং তাদের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ বল থাকবে। ঠিক আছে, এই দুইটা পয়েন্ট লিখবা। তারপর আরেকটা কথা বলছিলাম যে পাত্রের তুলনায় গ্যাসের আয়তন অতি নগণ্য হয় আদর্শ গ্যাসের ক্ষেত্রে, কিন্তু এখানে কি হবে বলতো, পাত্রের তুলনায় গ্যাসের অণুসমূহের আয়তনটা অতি নগণ্য হবে না, গ্যাসের আয়তন অতি নগণ্য নয়, নগণ্য নয়। এটা একটা পয়েন্ট। তাহলে এই কয়টা পয়েন্ট এখান থেকে মনে রাখবো আমরা। তারপরে এদেরকে তরল করা সম্ভব হয়, যেহেতু এরা বাস্তব গ্যাস, সুতরাং এদেরকে তরল করা যাবে। হ্যাঁ, তাপমাত্রা কমায় তরল করা যাবে। তাহলে এই কয়টা পয়েন্ট হচ্ছে আদর্শ গ্যাসের বিপরীত লিখবা। আরেকটা হচ্ছে মানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক। বাস্তব গ্যাসের ক্ষেত্রে, বাস্তব গ্যাসের বাস্তব গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক, বাস্তব গ্যাসের কি সংকোচনশীলতা গুণাঙ্ক হচ্ছে তোমার জেটের মান, অর্থাৎ জেটের মান হচ্ছে হয় >1 হবে, অথবা <1 হবে। ঠিক আছে, অথবা <1 হবে। ঠিক আছে, অর্থাৎ জেটের মানটা একের চেয়ে বড় হইতে পারে, অথবা একের চেয়ে কম হইতে পারে। ঠিক আছে, বাট =1 হবে কাদের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে হচ্ছে 1 হবে, আর <1 হবে হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে, এবং >1 হবে বাস্তব গ্যাসের ক্ষেত্রে। সংকোচনশীলতা গুণাঙ্ক মানে হচ্ছে Z = PV/nRT, এই সূত্রটা। ঠিক আছে। আচ্ছা, এখন আসো আমরা এখান থেকে কিছু জিনিস জানি। প্রথমে আমরা জানবো হচ্ছে এমাগা বক্ররেখা। এমাগা বক্ররেখাটা কি? এমাগা বক্ররেখা, এমাগা বক্ররেখা, এমাগা বক্ররেখা, এমাগা বক্র কি, এবং এখান থেকে আমরা কি কি সিদ্ধান্ত নিতে পারি। সো এখান থেকে আমরা প্রথমে বিজ্ঞানী এমাগা কি করছিলেন বলতো? বিজ্ঞানী এমাগা হচ্ছে একটা লেখচিত্র আঁকছিলেন, একটা গ্রাফ আঁকছিলেন। ঠিক আছে, তার গ্রাফের মধ্যে এই পাশে ছিল পিভি, আর এই পাশে ছিল পি, এই পাশে ছিল পিভি, মানে হচ্ছে আমাদের যে বয়েলের সূত্রটা ছিল না, পিভি। আচ্ছা, এটা এই পাশে ছিল, আর এই পাশে ছিল চাপ। এখন তিনি একটা পরীক্ষা করে দেখছেন যে যখন আমরা আহ চাপ বাড়াচ্ছি, কি বাড়াচ্ছি,
চাপ বাড়াচ্ছি, তখন এই যে পিভি, এইটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে সবসময় এইভাবে বৃদ্ধি পায়, এইভাবে সরলরৈখিক বৃদ্ধি পায়। যখন সে দেখছে যখন চাপ বাড়ানো হচ্ছে এই পিভির মানটা এভাবে সরলরৈখিক ভাবে বাড়তেছে। আবার এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখছিলেন তিনি, যখন তিনি অক্সিজেন নিলেন, কার্বন ডাই অক্সাইড নিলেন, নাইট্রোজেন নিলেন, হিলিয়াম নিলেন, হাইড্রোজেন নিলেন, এইসব যখন গ্যাস নিলেন, তখন তিনি দেখলেন কি, যে হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে দেখা যায় তারা কি হয় বলতো, সরাসরি চাপ বাড়াইলে সরাসরি এইভাবে করে বাড়তেছে, সরলরেখা মানে একদম সরল লেখা হয়ে। হ্যাঁ, আচ্ছা, এটা হলো সরল রেখা, মানে তোমার এভাবে সরল রেখা হয়ে উপর দিকে যাচ্ছে পিভির মানটা। আর যখন সে তোমার অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলো নিচ্ছিল, তখন কি হয় বলতো, এই চাপের মানটা বাড়ানোর ফলে তার আগে কমে, সর্বোচ্চ কমে, কমার পরে বাড়তে থাকে। নাইট্রোজেনেরটা ওইভাবে কমার পরে আস্তে আস্তে বাড়তে থাকে, কার্বন ডাই অক্সাইডটাও আস্তে আস্তে কমার পরে পরে বাড়তে থাকে। এভাবে করে তিনি দেখলেন যে এটা কেন হইতেছে, যেহেতু অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন এদের আণবিক ভর বেশি, যার কারণে এদের তোমার সংকোচনশীলতা গুণাঙ্কটা কি হয়, সংকোচনশীলতা গুণাঙ্কটা হচ্ছে কম হয়, অর্থাৎ লেস দেন 1 হয়। আর পেষণ গুণাঙ্ক ওটা হচ্ছে বেশি হয়, অর্থাৎ তারা একটা সর্বনিম্ন মানে পৌঁছায় প্রথমে, তারপর আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে সেটা বাড়ে। আর তেমনি ভাবে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, আবার হাইড্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন হিলিয়ামের ভরটা অনেক কম এবং আণবিক ভরটা কম, এবং এদের সংকোচনশীলতা গুণাঙ্কটা পিভি মানে জেটের মানটা একের চেয়ে বেশি। অর্থাৎ একের চেয়ে বেশি হওয়ার কারণে তারা কি ডাইরেক্ট হচ্ছে কি বেড়ে যায়, তারা সর্বনিম্ন মানে পৌঁছানো লাগে না। আর তাদের পেষণ গুণাঙ্ক কম থাকে। পেষণ গুণাঙ্ক বলতে এই যে এইভাবে তারা একদম বেঁকে যে সর্বনিম্ন মানে পৌঁছায়, সেই মানটা অনেক কম থাকে, যার কারণে তারা সরলরৈখিক ভাবে এইভাবে বৃদ্ধি পায়। তার মানে অ্যামাগো বক্র দেখছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেহেতু জেটের মান 1, অর্থাৎ সংকোচনশীলতা গুণাঙ্ক 1, তাহলে পেষণ গুণাঙ্ক হচ্ছে কি মাঝামাঝি থাকবে, যার কারণে এটা একদম এক্স অক্ষের সমান্তরাল যায়, এক্স অক্ষের সমান্তরাল যায়। এই যে এক্স অক্ষের সমান্তরাল যাচ্ছে, ঠিক আছে, এটা হলো এক্স অক্ষের সমান্তরাল যাচ্ছে। তাহলে এইভাবে তারা লেখচিত্রটা পাইছে আর কি। তো এইটা হচ্ছে আমরা ইলাবোরেট করে বলবো, যে এইভাবে বলবো যে প্রথমে লেখো যে আদর্শ গ্যাসের আচরণ থেকে আমরা জানি, আদর্শ গ্যাসের আচরণ থেকে আমরা জানি, আদর্শ গ্যাসের আচরণ থেকে আমরা জানি স্থির তাপমাত্রায়, তাপমাত্রা যখন স্থির থাকবে, ঠিক আছে, পিভির মান ধ্রুবক, পিভির মান ধ্রুবক, অর্থাৎ অর্থাৎ পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করলে, লেখচিত্র অঙ্কন করলে অঙ্কন করলে পি অক্ষের সমান্তরাল, পি অক্ষের সমান্তরাল, সমান্তরাল একটি লেখচিত্র পাওয়া যায়, একটি লেখচিত্র পাওয়া যায়, ঠিক আছে। তো প্রথম যেটা ছিল সেটা আদর্শ গ্যাস, যেটা একদম সমান ছিল, সমান্তরাল, ঠিক আছে। বিজ্ঞানী অ্যামাগা, কিন্তু বিজ্ঞানী অ্যামাগা কি করছিল, কিন্তু স্থির তাপমাত্রায় বিভিন্ন চাপে তাহলে তখন বিজ্ঞানী আমাকে কি করছিলেন, স্থির তাপমাত্রায় বিভিন্ন চাপে বাস্তব গ্যাসগুলো নিয়েছিলেন। বাস্তব গ্যাসগুলো কি, হাইড্রোজেন, হিলিয়াম, এগুলো, ঠিক আছে। তো আয়তনের মেপে লেখচিত্রে কি করেন, লেখচিত্রে
আয়তনের মেপে লেখচিত্রে পি এর বিপরীতে পিভি এর মান বসিয়ে কিছু বক্ররেখা লক্ষণ করেন। ঠিক আছে, এই রেখা সমূহকে এমাগা বক্ররেখা বলে। এই রেখা সমূহকে এই রেখা সমূহকে এমাগা বক্ররেখা বলে। এখন তাহলে আমরা এখন কি বুঝলাম, যে আমরা এখন বাস্তব গ্যাস নিব। বাস্তব গ্যাসগুলো কি হইতে পারে? সেগুলো হাইড্রোজেন, হিলিয়াম, হ্যাঁ, এগুলো হইতে পারে, এবং আহ কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, এগুলো হইতে পারে। তাহলে এখন বাকিটুকু তোমরা নিজেরা লিখতে পারবা, যে যখন তোমার হাইড্রোজেন, হিলিয়াম, এই গ্যাসগুলো নেওয়া হয়েছিল তখন কি হয়েছিল বলো তো? এই গ্যাসগুলোর কি বেশি বলো? জেটের মান একের চেয়ে বেশি। জেটের মান মানে হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক। হাইড্রোজেন, হিলিয়ামের ক্ষেত্রে জেটের মানটা মানে সংকোচনশীলতা গুণাঙ্ক একের চেয়ে বেশি হয়। যার কারণে যখন পি বৃদ্ধি পায়, কি বৃদ্ধি পায়? পি এর মান বৃদ্ধি পায়, তখন পিভি এর মান সরলরৈখিক ভাবে বাড়ে। পিভি এর মান কিসের ভাবে? সরলরৈখিক ভাবে বাড়ে, সরলরৈখিক ভাবে বৃদ্ধি পায়। ঠিক আছে, অর্থাৎ পি এর মান বৃদ্ধি পাবে এবং পিভি এর মানটা কি হবে? সরলটা কিভাবে বৃদ্ধি পাবে। কিন্তু যখন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এগুলো নেওয়া হইলো, এদের কিন্তু আণবিক ভর বেশি। এদের সংকোচনশীলতা গুণাঙ্কের মানটা কম থাকে একের চেয়ে। কার চেয়ে কম থাকে? একের চেয়ে কম থাকে। যার কারণে কি হইলো বলতো? যখন চাপ বৃদ্ধি করা হইলো, পি এর মান বৃদ্ধি করা হইলো, তারা একটা সর্বনিম্ন মানে মানে আদর্শ মান থেকে প্রথমে হ্রাস পাবে। হ্রাস পেয়ে একটা সর্বনিম্ন মানে পৌঁছাবে বা ন্যূনতম মানে পৌঁছাবে। তারপর আস্তে আস্তে কি হবে? সে বৃদ্ধি পাবে। অর্থাৎ এই কথাটা তুমি সুন্দর মতো এখানে লিখবা, যে এদের মান কি? সংকোচনশীলতা গুণাঙ্কের মান যেটার চেয়ে কম, একের চেয়ে কম। সো যখন তুমি চাপ বৃদ্ধি করবা তখন পিভি এর মান কি হবে? প্রথমে ন্যূনতম ভাবে সর্বনিম্ন মানে পৌঁছাবে, তারপর আস্তে আস্তে কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই থেকে এই যে একটা লেখচিত্র, এখান থেকে প্রমাণিত হয় যে বাস্তব গ্যাসগুলো কি করে না বলতো? আদর্শ গ্যাসের যে সূত্রগুলো আছে সেগুলো মেনে চলে না। এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। তাহলে এইভাবে যে লেখচিত্রটা দিবা, যেভাবে দিলাম আমি, আদর্শ গ্যাসটা হবে এরকম, একদম এক্স অক্ষের সমান্তরাল। আর এই এগুলো হবে হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম। আর এগুলো এগুলো হবে হচ্ছে তোমার, যেটা সবচেয়ে বেশি বেঁকে যাবে মনে রাখবা, যেটা সবচেয়ে বেশি বাঁকবে সেটা কি? যার আণবিক ভর বেশি সেটা বেশি বাঁকবে। যার আণবিক ভরটা সবচেয়ে বেশি সেটা বেশি বাঁকবে। ধরো এইটা সবচেয়ে বেশি বাঁকছে, এটা হলো কার্বন ডাইঅক্সাইড। এটা একটু কম বাঁকছে, এটা হচ্ছে অক্সিজেন। এটা আর একটু কম বাঁকছে, এটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে যার আণবিক ভর বেশি সেটা কিন্তু বেশি কি হবে? তোমার সর্বনিম্ন মানে পৌঁছাবে, মানে পেষণ গুণাঙ্ক বেশি হবে। তোমরা মনে রাখবা, পেষণ গুণাঙ্ক আর সংকোচনশীলতা গুণাঙ্ক দুইটা বিপরীত। যার পেষণ গুণাঙ্ক বেশি তার সংকোচনশীলতা গুণাঙ্ক কম। যার কারণে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন এদের কিন্তু জেটের মান একের চেয়ে কম। অর্থাৎ সংকোচনশীলতা গুণাঙ্ক একের চেয়ে কম, কিন্তু পেষণ গুণাঙ্ক হচ্ছে বেশি। পেষণ গুণাঙ্ক বেশি মানে হচ্ছে তারা হচ্ছে সর্বনিম্ন মানে পৌঁছাবে বেশি। ঠিক আছে, গুণাঙ্ক বেশি। তাহলে এটা মনে রাখবা। তাহলে পেষণ গুণাঙ্ক, সংকোচনশীলতা গুণাঙ্ক এখান থেকে আমরা বুঝতে পারলাম। এখন আমরা এমাগা বক্র থেকে একটা জিনিস আমরা সিদ্ধান্ত নিতে পারবো। প্রাপ্ত সিদ্ধান্তটা কি? বলতো? প্রাপ্ত সিদ্ধান্ত যে বাস্তব গ্যাসগুলো সকল তাপমাত্রা ও চাপে বাস্তব গ্যাসগুলো
সকল তাপমাত্রা ও চাপে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না। আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না, শুধুমাত্র উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে, উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে গ্যাস সমূহ কি করে? আদর্শ গ্যাসের মতো আচরণ করে। বাস্তব গ্যাস সমূহ বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এটা হলো অবজেক্টিভে আসে, দেখবা তোমাদের বইয়ের প্রথম দিকের অবজেক্টিভে এটা আছে, আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে দেখো, এইটা আমাদের এখান থেকে প্রাপ্ত সিদ্ধান্ত। আচ্ছা, এবার আসো হচ্ছে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের থেকে বিচ্যুতির কারণ কি। আসলে বাস্তব গ্যাসের কি কি আছে যেগুলো আদর্শ গ্যাসে নাই? তো বাস্তব গ্যাস সমূহ, এটা সৃজনশীল আসে, স্টার্ট দিয়ে রাখো, হ্যাঁ। সৃজনশীল আনসার করতে হবে। বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের আচরণ থেকে, আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ। এক নাম্বার হচ্ছে, এটা ব্যাখ্যা করছেন কে? ব্যাখ্যা করছেন বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস। কে ব্যাখ্যা করছে? বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস। বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস এইটা তিনি ব্যাখ্যা করছেন যে বিচ্যুতির কারণ তিনি বলছে দুইটা কারণ আছে। কয়টা কারণ আছে? দুইটা কারণ আছে। বিচ্যুতির কারণ হচ্ছে দুইটা। বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি হওয়ার কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আয়তন ত্রুটি, আয়তন ত্রুটি, আর একটা হচ্ছে চাপ ত্রুটি। একটা হচ্ছে আয়তন ত্রুটি, একটা হচ্ছে চাপ ত্রুটি। এখন আসলে হচ্ছে আয়তন ত্রুটিটা কিভাবে আমরা ব্যাখ্যা করব পরীক্ষার খাতায়, সেটা আমরা দেখি। এক নম্বর হচ্ছে আয়তন ত্রুটি। আয়তন ত্রুটি, আয়তন ত্রুটিটা দেখি। আয়তন ত্রুটি, আমরা কি জানি বলতো, যে বাস্তব গ্যাসের কিন্তু আয়তন থাকবে। পাত্রের তুলনায় বাস্তব গ্যাসগুলোর অনুসময়ের আয়তন কিন্তু থাকবে, অল্প হলেও থাকবে। কিন্তু আদর্শ গ্যাসে কি দেখা গেছিল, যে পাত্রের তুলনায় গ্যাসের অনুসমূহের আয়তন খুবই নগণ্য, তাই না? এটা বলা গেছিল। তো প্রথমে তোমরা লিখবা যে গ্যাসের গতিতত্ত্বের একটা স্বীকার্য হচ্ছে কি, যে গ্যাসের অণুসমূহের নিজস্ব আয়তন, পাত্রের আয়তনের তুলনায় অতিশয় নগণ্য, তুলনায় অতি নগণ্য। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেটা সঠিক না। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বা বাস্তব ক্ষেত্রে তা সঠিক নয়, ঠিক নয়। কারণ কি বলো? কারণ হচ্ছে, যে কোনো গ্যাসকে নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপে, যে কোনো গ্যাসকে যে কোনো গ্যাসকে নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপে ও উচ্চ চাপে তরলে, এমনকি কঠিনে পরিণত করা যায়, এমনকি
কঠিনে তার মানে যেহেতু তোমার কোনো গ্যাসকে তাপমাত্রা কমাইলে এবং চাপ বেশি করলে তরলে করা যায় পরিণত, এবং কি কঠিনও করা যায়। আমরা জানি তরল পদার্থের এবং কঠিন পদার্থের কি থাকবে, আয়তন থাকবে। তরল এবং কঠিনের কি থাকবে, আয়তন থাকবে। তার মানে গ্যাসের অণুসমূহের কিন্তু একটা আয়তন অবশ্যই আছে। না হলে তো আয়তন না থাকলে কিন্তু এদেরকে কি করা যাইতো না বলো তো, তরল এবং কঠিন করা যাইতো না। যেহেতু এদের আয়তন আছে সেহেতু তারা তরল হইতে পারে, কঠিনও হইতে পারে। তো এখান থেকে আমরা বলতে পারি যে তরল এবং কঠিনের কি থাকবে, আয়তন আছে। তরল ও কঠিন বস্তুর আয়তন আছে। এবং গ্যাসের অণুসমূহের নিজস্ব আয়তন আছে। গ্যাসের অণুসমূহের নিজস্ব আয়তন আছে, যা একেবারে নগণ্য নয়। যা একেবারে নগণ্য নয়। তাই গ্যাসের আয়তনটাকে আমরা ভি ধরতে পারবো না। গ্যাসের আয়তনটাকে আমরা কি করতে পারবো না, ভি ধরতে পারবো না। গ্যাসের আয়তনটাকে আমরা কি করতে পারবো না, ভি ধরতে পারবো না। পারবো না। তাহলে আমাদের কি ধরতে হবে, আমাদের ধরতে হবে এখন অন্যভাবে। বাবা, ভাইয়া আয়তন আছে এরপরে কি লিখছেন? আয়তন আছে, এখানে কঠিন বস্তুর আয়তন আছে। তারপরে লিখছি ওই গ্যাসের যে অণুসমূহের নিজস্ব আয়তন আছে, গ্যাসের অণুসমূহের নিজস্ব আয়তন আছে যা এরপরে। একেবারে নগণ্য নয়। যা একেবারে নগণ্য নয়। তোমার আব্বু আসছে নাকি বাসায়? হ্যাঁ। এই জন্য কি বাবা বলে ফেললাম? না, ডাক দিতে নিছিলাম আর কি, পরে আবার এটাও বুঝি নাই। দেখো এটা মনে, এটা হলো পরে কথা। তাহলে তারপর আমরা কি লিখবো, যে আয়তনটাকে আমরা কি করতে পারবো না, ভি ধরতে পারবো না। তাহলে এক মোল বাস্তব গ্যাসের নিজস্ব আয়তন, এক মোল, এক মোল বাস্তব গ্যাসের নিজস্ব আয়তন, নিজস্ব আয়তন আমরা ধরবো হচ্ছে ইকুয়াল টু বি। কি ধরবো, ছোট হাতের বি। তাহলে এক মোলের ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে যদি আমরা বলি অনেকগুলো মোল নিব, এখন এন মোল, কি নেব, এন মোল। তাহলে এন মোলের ক্ষেত্রে কি হবে, আয়তন এন বি। তাহলে বলো তো, যদি আদর্শ গ্যাসের আয়তনটা, আদর্শ গ্যাসের অণুসমূহের আয়তন যদি ইকুয়াল টু ভি হয়, কি হয়, ভি হয়, তাহলে বাস্তব গ্যাসেরটা কি হবে, ভি মাইনাস এন বি হবে না? যেহেতু বাস্তব গ্যাসের নিজস্ব আয়তন থাকবে, আদর্শ গ্যাসেরটা ভি ধরতে পারি। কারণ এখানে বলছে যে অনুসমের আয়তন নাই, কিন্তু আমাদের তো বাস্তব গ্যাসের আয়তন আছে, অনুসমের আয়তন আছে একটা, তাই না? তাহলে এইটা বলতে পারি না? তাহলে এইটা গেল প্রথমটা। তারপরে আরেকটা ত্রুটি আছে, সেটা হলো চাপ ত্রুটি। কি ত্রুটি, চাপ ত্রুটি। চাপ ত্রুটিতে আমরা কি বলবো, এখানে আমরা সেম একই কথা লিখবো, যে গ্যাসের গতিতত্ত্বের একটা স্বীকার্য হচ্ছে, গতিতত্ত্বের একটি স্বীকার্য হচ্ছে, স্বীকার্য হচ্ছে অণুসমূহের কি থাকবে না, কোনো আন্তঃনৈমিক আকর্ষণ বল নাই বললেই চলে। এটা বলা ছিল, তাই না, যে অণুসমূহের কোনো আন্তঃনৈমিক আকর্ষণ বল নেই বললেই চলে। তাহলে দেখো, তারপর লাইন তুমি কি লিখবা জানো, যে
এই ধারণাটা সঠিক না। তারপরে লাইনগুলো তুমি নিজেরা লিখতে পারবা, সেটা হচ্ছে তাপমাত্রা হ্রাস করলে এবং চাপ প্রয়োগ করলে যে কোনো গ্যাসকে কি করা যায়, তরল পরিণত করা যায়, তরলে পরিণত করা যায়। এখন বলো, তরল পদার্থ যখন হবে তখন তাদের মধ্যে আন্তরিক আকর্ষণ বল থাকবে কিনা? অবশ্যই থাকবে। যদি কঠিন হয় তাহলে আরো বেশি থাকবে। যার কারণে আদর্শ গ্যাসের যে অণুগুলো আছে সেখানে আন্তরিক আকর্ষণ বল নাই, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হবে, আন্তরিক আকর্ষণ বল থাকবে। সেটাই তুমি লিখবা। এখন আমরা জাস্ট পরের লাইনগুলো তোমরা নিজেরা লিখবা। আর একটা লাইন বলে দেই যে যখন তুমি এটা লিখবা তখন লিখবা হচ্ছে যে তাপমাত্রা প্রয়োগ করলে, তাপমাত্রা প্রয়োগ করলে, সরি, তাপমাত্রা হ্রাস করলে এবং চাপ প্রয়োগ করলে, এবং চাপ প্রয়োগ করলে, চাপ প্রয়োগ করলে গ্যাস সমূহ কিসে পরিণত হয়, তরলে পরিণত হয়। গ্যাস সমূহ তরলে পরিণত হয়, এমনকি কঠিনে পরিণত হয়, এই কথাটা লিখবা। লেখার পরে কি বলবা বলতো, যে তরল পদার্থের কি থাকবে, তরল পদার্থের যে অণুগুলো আছে তাদের মধ্যে কি থাকে, আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে। আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে। এই কারণে, এই কারণে আদর্শ গ্যাসের অণুগুলো, আদর্শ গ্যাসের অণুগুলো, এই কারণে আদর্শ গ্যাসের অণুগুলো পাত্রের দেয়ালে, পাত্রের দেয়ালে যে পরিমাণ চাপ প্রয়োগ করে, যে পরিমাণ চাপ প্রয়োগ করে বাস্তব গ্যাসের অণুগুলো, বাস্তব গ্যাসের অণুগুলো, অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকায়, আন্তঃআণবিক আকর্ষণ বল থাকায়, আন্তঃআণবিক আকর্ষণ বল থাকায়, আকর্ষণ বল থাকায় সে পরিমাণ চাপ প্রয়োগ করতে পারে না, সে পরিমাণ চাপ প্রয়োগ করতে, করতে পারে না। কথাটা বুঝছো কি বলছি? যে আদর্শ গ্যাসের মধ্যে কি কম থাকে, আন্তরিক আকর্ষণ বল কম থাকে, যার কারণে কি, যা তারা পাত্রের দেয়ালে যে পরিমাণ চাপ দিবে বাস্তব গ্যাস কি করবে, তার চেয়ে বেশি চাপ দিবে। ঠিক আছে, এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে যে বাস্তব গ্যাসের চাপটা বেশি হবে আর আদর্শ গ্যাস সেই পরিমাণ চাপ দিতে পারবে না। যার কারণে, যার কারণে বাস্তব গ্যাসের কি হবে, চাপটা কম হবে একটু। যেহেতু তোমার বাস্তব গ্যাসের মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, কি আছে, আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, সুতরাং যখন তারা ছুটতে চাইবে তখন কি তারা ছুটতে পারবে ওইভাবে, সেভাবে ছুটতে পারবে না। আদর্শ গ্যাসের মধ্যে কোনো আকর্ষণ বলই নাই, যার কারণে তারা অনেক চাপ দিতেছে পাত্রের দেয়ালে, কিন্তু বাস্তব গ্যাসের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, যার কারণে তারা সে পরিমাণ চাপ প্রয়োগ করতে পারতেছে না। আসল কথা হচ্ছে বাস্তব গ্যাসের চাপ একটু কম থাকবে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপের পরিমাণটা কম থাকবে, এই জন্য তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে। অর্থাৎ চাপের ক্ষেত্রে বাস্তব গ্যাসে অবশ্যই কম হবে এখানে। এখন দেখো, তাহলে আমাদের বাস্তব আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখছিলাম যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ ছিল পি, অর্থাৎ সে পি পরিমাণ চাপ দিছে, পি পরিমাণ চাপ দিছে। কিন্তু বাস্তব গ্যাসগুলো, কিন্তু বাস্তব গ্যাসের চাপটা কি আরো কম হবে না? আরো কম হবে কেন? কারণ তাদের মধ্যে কি আছে, আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। এই জন্য আমরা কি, পি প্লাস আন্তঃআণবিক আকর্ষণ বল, পি প্লাস আন্তঃআণবিক আকর্ষণ বল, তাহলে পি প্লাস আন্তঃআণবিক আকর্ষণ বল এই চাপ তারা দিবে, সুতরাং চাপের পরিমাণটা কম হবে, পরিমাণটা কম হবে। তাহলে
আন্তরিক আকর্ষণ বল হচ্ছে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটা হচ্ছে আন্তরিক আকর্ষণ বল। তাইলে আমরা তখন পাইলাম হচ্ছে ভি মাইনাস এন বি, আর এখন পাইলাম পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে সমীকরণটা কি দাঁড়াইলো বলো তো? সমীকরণটা আদর্শ গ্যাসের যে সমীকরণটা ছিল সেটা সংশোধিত হয়ে গেল, কি হয়ে গেল? সংশোধিত। অর্থাৎ পি ভি ইকুয়াল টু এন আর টি, এখানে আমরা এটার জায়গায় আমরা কি লিখতে পারি, যে পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। এটা হলো বাস্তব গ্যাসের ক্ষেত্রে। তাহলে আদর্শ গ্যাস হচ্ছে এইটা ছিল, বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হবে, এটা হবে। এই সমীকরণটা মুখস্থ করতে হবে। এই সমীকরণটা মুখস্থ করার পরে আমাদের জানতে হবে হচ্ছে এখানে থেকে কি কোশ্চেন আসে। খ নাম্বারে কোশ্চেন আসে এই যে এতক্ষণ যেটা পড়াইলাম, মানে রচনা লিখলাম যেটা, এই রচনাটা ঘ নাম্বারে আসে। ঘ নাম্বারে তোমাকে দিতে হবে এই সমীকরণটা প্রমাণ, এই প্রমাণটা দিতে হবে ঘ নাম্বারে। অনেক আসে কোশ্চেনটা, বেশি কিছু লেখা লাগে না তো, জাস্ট তুমি নিজে বেসিক থেকে আয়তন থেকে কি লিখবা, চাপ থেকে কি লিখবা, এইটা এতটুকুই। আর হচ্ছে সমীকরণটা লিখবা, শেষ। চার চারে চার পেয়ে যাবে। এখন আসো, এই কোশ্চেন থেকে আসে হচ্ছে বলবে যে 32 গ্রাম অক্সিজেন অথবা 64 গ্রাম অক্সিজেন অথবা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ভ্যান ডার ওয়ালস সমীকরণ বের করো। কি বের করো? ভ্যান ডার ওয়ালস সমীকরণ বের করো। দেখো এই কোশ্চেনটাই আসবে, জাস্ট কি করবা, তোমাদের একটাই কাজ, এন এর মান বের করা। এন এর মান বের করতে পারলে শেষ। এন এর মান কত হবে অক্সিজেনের ক্ষেত্রে বলো তো?